চৈতি ইচ্ছে করে ঝিলকে বৌভাতের অনুষ্ঠানে জোকার সাজিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ভ্রমর চৈতিকে বলে যে চৈতিদি তুমি একটু ভালো করে সাজিয়ে দিও, কারণ দাদাভাই বলে দিয়েছে যে ঝিলকে খুব সুন্দর করে সাজাতে হবে। তখনই দেখা যায় যে চৈতি বলে ওঠে, হ্যাঁ ভ্রমর, আমি বুঝতে পেরেছি যে সাক্ষ্য তার বউকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে বলেছে, এই জন্যই তো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তখনই ভ্রমর বলে, এ কিভাবে সাজাচ্ছ? চুলগুলো এভাবে বেঁধে রেখেছো কেন? তখনই চৈতি বলে ওঠে, এটা এখনকার মডেল, আসলে ও এরকমই ডিজার্ভ করে, এজন্য এরকম করে সাজিয়ে দিয়েছি, ওকে এরকম মিষ্টি লাগছে। তখনই দেখা যায় যে তিথির বলে ওঠে, হ্যাঁ ঠিক বলেছে এক ভ্রমর, চৈতিতি একদম ঠিক কথাই বলেছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝিলের মা খুব মন খারাপ করে বসে থাকে ঝিলের জন্য। তখনই সেখানে স্বাক্ষর বাবা চলে আসে, আর স্বাক্ষর বাবাকে দেখে বস্তির সবাই খুব খুশি হয়ে যায়। বস্তির সবাই মিনুর কাছে চলে আসে আর মিনুকে বলে যে, মিনু দেখ কে এসেছে। তখনই মিলি বলে, মা দেখো না, বড় মামু এসেছে আমাদেরকে দাওয়াত করিতে। তখনই দেখা যায় যে মিলি বলে, বড় মামু সত্যি তুমি আমাদেরকে ও বাড়িতে যাওয়ার জন্য বলতে এসেছো? তখনই দেখা যায় স্বাক্ষর বাবা বলে, হ্যাঁ হ্যাঁ মিলি, আমি তোদেরকে ইনভাইট করতেই এসেছি। আর মিনু, তোর মেয়ের আজকে বউ ভাত, আর তুই যদি না যাস তাহলে কি হবে বল? তোর জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি জানি আমাদের বাড়িতে তোদেরকে কেউই সম্মান করে না, এজন্য দেখ আমি তোদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমার বাড়ির সবাই তো কিরকম তুই খুব ভালো করেই জানিস যে ওরা কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে না, আর ওরা তো ঝিলকে কিছুতেই মেনে নিতে পারেনি, এই জন্যই এমনটা করে, সেটাও তো তোরা বুঝতে পারছিস। তখনই দেখা যায় যে মিনু বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ বড় দাদা, আমরা বুঝতে পেরেছি। আসলে বড় বৌদি, মেজ বৌদি কেউই আমার মেয়েকে কেউ মেনে নিতে পারে না, কিন্তু তুমি তো মেনে নিয়েছো দাদা। তখনই দেখা যায় যে স্বাক্ষর বাবা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ মিনু, আমার বৌমাকে পেয়ে আমি খুব গর্ববোধ করি, ওরকম একজন বৌমা পেয়েছি, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে যে ঝিলের মতো মেয়ে হয় না। এবার বল, তোরা কি আমার বাড়িতে যাবি? আসলে ডাল ভাত কিছু খেয়ে আসবি, একসঙ্গেই খাবো, আমরা সবাই মিলে একসঙ্গেই খেয়ে আসবো, তুই একটু যাবি মিনু? তখনই মিনু বলে, দাদা তুমি এসেছো আমাদের বাড়িতে আমাদেরকে বলতে, আর আমরা যদি না যাই তা কি করে হয়? আমরা যাব, সবাই যাব। তখনই দেখা যায় স্বাক্ষর বাবা বলে যে, মিনু আমি চাই যে এখানে যারা যারা উপস্থিত আছে তারা যেন সবাই তোর সঙ্গে যায়, কারণ কি বলতো, আমি বস্তিতে তো কাদেরকে তুই ইনভাইট করবি সেটা তো আমি জানি না, এই জন্য আমি আমার হয়ে তোকে দায়িত্বটা দিলাম যে 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 আমার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তুই সবাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাবি, আমার আমার ছেলে বৌমাকে আশীর্বাদ করতে বল। বল মিনু, তুই যাবি? তখনই দেখা যায় যে ঝিলের বন্ধুরা বলে ওঠে, হ্যাঁ ডাক্তার বাবু, আমরা সবাই যাব। ঝিলের বউ ভাত বলে কথা, আর আমরা যাব না? আমরা আসলে খুব কষ্ট পেয়েছিলাম যখন আমাদেরকে ইনভাইট করা হয়নি। আর এদিকে আমরা সবাই ভেবেছিলাম যে আসলে ও বাড়িতে তো আমরা আমরা যাই না, ওখানে সবাই বড় বড় মানুষজন আসা যাওয়া করবে, আর সেখানে আমাদের মতো বস্তির লোক যদি যায় তাহলে তো ঝিলের অসম্মান হতে পারে, এজন্য আমরা এটা ভেবেই যাইনি। আর তখনই মিলি বলে ওঠে, জানো মা, যখন ও বাড়িতে গিয়েছিলাম সবাই কতবার করে কথা শুনিয়েছে, আসলে আমাদের কথা শোনাতে বাকি রাখেনি। তখনই স্বাক্ষর বাবা বলে, হ্যাঁ মিনু, আসলে মিলিদেরকে অনেক অপমান করা হয়েছে, ওরা তথ্য নিয়ে গিয়েছিল, সেই তথ্যটা নিতে চায়নি আমার বাড়ির সবাই, আরো মিলিদেরকে অপমান করে বাড়ি থেকে চলে আসতে বলেছিল। কিন্তু কি হয়েছে বলতো, আমার বড়মা যেখানে আছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে তিথির বলে ওঠে, কি হলো চৈতিদি, তুমি এখনো সাজাচ্ছ না কেন? আসলে কি বলো তো, তুমি অনেক ভালো, এই জন্যই তুমি এইখানে এসে ঝিলকে সাজাচ্ছ। তোমার তোমার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, যাকে তোমার পাওয়ার কথা ছিল, তুমি তাকে পাওনি, অন্য কাউকে সে বিয়ে করেছে, কিন্তু তাও দেখো তুমি ভালো বলেই সে বিয়েতে এসে বউকে সাজিয়ে দিচ্ছ। আসলে আমি এত বহত হতে পারবো না, কেন বলো তো, আমি যাকে চাই তাকে আমি নিয়েই ছাড়ি, তাকে আমি যদি না পাই অন্য কাউকেই পেতে দিই না। তখনই দেখা যায় যে চৈতি বলে ওঠে, তিথির এভাবে কথা বলে না। এদিকে আবার এই কথাগুলো শুনে বোমনের খুব মন খারাপ হয়, আর বলে যে, তিথির এসব কি কথা বলছিস এখন তুই? তখনই দেখা যায় ওখানে আরো যারা চৈতির বান্ধবীরা এসেছিল, তারা বলে ওঠে, নতুন বউয়ের মুখটা শুকিয়ে যাচ্ছে, তোরা আর এরকম কথা বলিস না। তখনই চৈতি বলে, হ্যাঁ হ্যাঁ তিথির, এভাবে কথা বলিস না, দেখ না ঝিলের মুখটা শুকিয়ে গেছে। ঝিল হয়তো ভয় পেয়ে গেছে যে ঝিলের বরটা যদি আবার হারিয়ে যায়। তখনই ঝিল বলে ওঠে, না না, আমি কোনো ভয় পাচ্ছি না, যে আমার সে আমারই থাকবে, যাকে আমি ভালোবাসি সে আমারই থাকবে, তাই আমি আর কোনো ভয় পাচ্ছি না। আমি জানি আমার স্বামীর চরিত্রটা কেমন, তাই আমাকে ছেড়ে সে অন্য কারোর সঙ্গে যাওয়ার আর এখন
প্রশ্নই আসে না। সে তো আমাকে জোর করে বিয়ে করেছে। আগেরবার যখন সবাই মিলে জোর করে বিয়ে দিয়েছিল তখন আমি আর আমার বর তো এটা মেনে নিইনি, আর এখন আমাদের ইচ্ছাকৃতভাবে বিয়ে হয়েছে। তাই আমি বিশ্বাস করি যে আমার বর আমাকে ছেড়ে অন্য কাউকে আর আপন করে নেবে না। এজন্য আমি আর কোনো ভয় পাচ্ছি না। তোমরা এই প্রসঙ্গ কথা না বলতেই পারো। তখনই তিতির বলে ওঠে, ঝিল, এভাবে কিন্তু আমাকে অপমান করতে পারো না। তখনই ঝিল বলে, তিতির, আমি তো তোমাকে অপমান করিনি, যা সত্য তাই তো বললাম, তোমাকে আবার আমি অপমান করলাম কি করে? তখনই তিথির বলে, আমার মুখে মুখে কথা বলছো? হ্যাঁ, আমি আমি তোমাকে সেদিন অপমান করেছিলাম, আমার বন্ধুদেরকে দিয়ে তোমাকে হ্যারেস করিয়েছিলাম, তাই বলে তুমি সবসময় আমাকে অপমান করে কথা বলতে পারো না। তখনই ভোমর বলে, হয়েছে তিথির, আর কথা বাড়াস না। দেখ, আজকে আজকে কথা বাড়াস না, তাহলে দাদাও যদি জানতে পারে তাহলে অনেকটা সমস্যা হয়ে যেতে পারে। তখনই তিথির বলে, আমি কাউকে দেখে ভয় পাই না, তাই কারোকে ভয়ও পাচ্ছি না এখন আর। তখনই ঝিল বলে ওঠে, তিথির, একটা কথা বলি শোনো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, কথা ভালোভাবে শেখার চেষ্টা করো। হ্যাঁ, আমি ভালোভাবে কথা বলতে পারি না, আমি বস্তিতে বড় হয়েছি, আমার সাবজেক্টটা আলাদা, কিন্তু তোমার সাবজেক্টটা আলাদা। তুমি বড় বাড়ি, বড়দের সঙ্গে উঠা বসা করেছো, তোমার কথাবার্তা তো বড়দের মতোই সম্মানীয় হবে, কিন্তু তুমি এভাবে কথা বললে তো তোমার সম্মান নষ্ট হচ্ছে। তখনই অন্যদিকে দেখা যায় যে মিলি মিনুকে বলে, মা জানো, তখন বোন কি বলেছিল? বোন বলেছিল যে যদি আমাদের বাড়ি তথ্য ও বাড়িতে না নেওয়া হয় তাহলে বোন সব গহনা খুলে ফেলবে। কিন্তু তাই করেছিল জানো, যখন ওরা আমাদেরকে ফিরিয়ে দিয়েছিল তখন বোন ওখানে এসে সবার সামনে বলে উঠেছিল যে গহনা আমি খুলে দিচ্ছি, যদি আমার বাড়ির জিনিস এ বাড়িতে গ্রহণ করা না হয় তাহলে এ বাড়ির কোনো জিনিসও আমি গ্রহণ করতে পারবো না, আমি যেমন আমি ঠিক তেমন করেই থাকবো। তখনই স্বাক্ষর বাবা বলে, হ্যাঁ মিনু, আজকে আমার বৌমার এই সব কিছু দেখে আমি সত্যি গর্বিত করছি। আমার বৌমা যে এতটা চঞ্চল, আমার বৌমার কাছ থেকে তোদের অনেক কিছু শেখার আছে। তখনই দেখা যায় বস্তির সবাই কথাগুলো শুনে খুব খুশি হয় আর বলে, আসলেই, আসলে ডাক্তারবাবু, ঝিল অনেক সাহসী, ঝিল কোনো কিছু আটকায় না। তখনই মিনু বলে ওঠে যে না, না দাদাবাবু, এটা হতে পারে না। কারণ কি বলুন তো, ও বাড়িতে তো সবাই ওর গুরুজন, আর সবার উপরে এরকম যদি মুখ করে তাহলে তো হবে না, সবাইকে তো সম্মান করতে হবে। তখনই স্বাক্ষর বাবা বলে ওঠে যে শোন মিনু, ও বাড়িতে ওদের এটাই যোগ্য, এটাই প্রাপ্ত। ওরা যেরকম ঝিলের সঙ্গে ব্যবহার করে তার জন্য ঝিল এরকমটাই বলবে, তাই আমি কোনো খারাপ মনে করছি না। তখনই দেখা যায় যে মিনু বলে ওঠে, দাদাবাবু, সবাই তো আপনার মতো মহৎ হতে পারে না, কারণ ঝিলকে তো সেটা বুঝতে হবে, ঝিল এভাবে করলে ওরা তো কখনোই ঝিলকে আপন করে নেবে না। তখনই স্বাক্ষর বাবা বলে ওঠে, আমি জানি, আর ঝিল কিভাবে সবার মন জয় করতে পারে সেটাও আমি জানি, যে ঝিল ঠিক একদিন পারবে, কারণ ঝিলকে আমি যতটুকু চিনেছি, ঝিল অনেক সত্যবাদী, ও সব সময় ভালো পথে চলে, সৎ পথে চলে। একদিন ঠিক আমার স্ত্রী স্বাক্ষর মাও ওকে ঠিক মেনে নেবে, আর ও বাড়ির প্রত্যেকটা সদস্যই ঝিলকে মেনে নেবে, আমি সেটা জানি, এটা হতেই হবে। তখনই দেখা যায় যে ঝিলের বন্ধুরা বলে ওঠে, ঠিক বলেছেন, একদিন ঝিল ঠিক সবার মন জয় করবে। এরপর অন্যদিকে দেখা যায় যে চৈতি সবাইকে বলে যে তোমরা এখন এখান থেকে চলে যাও, আমি ঝিলকে একান্ত একা সাজাতে চাই। তখনই দেখা যায় যে ভ্রমর বলে, কি বলছো, তুমি একা সাজাবে মানে? দাদা দাদা ভাই তো বলেছে আমাদের সবাই মিলে সাজাতে। তখনই দেখা যায় যে চৈতি বলে ওঠে, কেন, আমাকে কি তোমরা বিশ্বাস করছো না? ঝিল, আমাকে বিশ্বাস করছো না? তখনই ঝিল বলে, না চৈতি ম্যাম, আপনাকে সেরকম ভাবে বলিনি। তখনই চৈতি বলে, কি হলো, যাবে তো? তখন সবাই রাজি হয়ে যায়। তখনই দেখা যায় তিথির সঙ্গে বাইরে এসে চৈতি কথা বলে। তখনই তিথির বলে যে চৈতিদি, এই যে এবারই কিন্তু সঠিক সময় এসেছে, তুমি কিন্তু এমন ভাবে সাজাবে যেন সবার সামনে সামনে একদম জোকার অবস্থা হয়। তখনই চৈতি বলে, ঠিক আছে, তুমি এখন যাও, যদি এখন তুমি এভাবে বাজাবাজি করো তাহলে তো আমার প্ল্যান নষ্ট হয়ে যাবে। এরপর অন্যদিকে দেখা যায় যে স্বাক্ষর বাবা সবাইকে বলে, আপনারা যান, সবাই রেডি হয়ে তাড়াতাড়ি আমার ছেলে আর ছেলের বৌমাকে আশীর্বাদ করার জন্য আমার বাড়িতে রওনা হয়ে যান, আমি এখন চলে যেতে চাচ্ছি। এই যে মিনু মিলি, আমি কিন্তু চলে যাব, আমার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তোরা কিন্তু সময় মতোই চলে আসবি, আমি তোদের আশায় থাকবো, কারণ একসঙ্গে তোদের সঙ্গে আমি খাবার খাবো, যা হয় ডাল ভাত একসঙ্গেই খাবো। আর একটা কথা শোন, আমি একটা রিকোয়েস্ট করতে চাই সবাইকেই, যে আমার ছেলে আর ছেলের বৌমাকে কোনো কিছু গিফট করতে হবে না, আমার কোনো গিফট প্রয়োজন নেই, সবাই একসঙ্গে শুধু খাবো, এছাড়া অন্য কিছুই না। তখনই মিনু বলে ওঠে, দাদা, এটা কি হতে পারে, আমরা মেয়ে পক্ষের লোক। তখনই স্বাক্ষর বাবা বলে ওঠে,
হ্যাঁ আমি যেটা বলছি সেটাই হবে, আমি যেরকমটা বললাম সেরকমটাই হতে হবে, কারণ আমি চাই এখান থেকে যেন কোনো গিফট আমার ছেলে আর ছেলের বউর কাছে না যায়, কারণ আমি সেটা চাই না। এজন্য আমি যা বলছি সব কিছু মেনে নিতে হবে। তখনই দেখা যায় যে মিনু বলে ওঠে, হ্যাঁ দাদাবাবু আপনি যা বলেছেন তাই হবে, যেহেতু আপনি আমাদেরকে এরকম বলেছেন আপনার কথা তো অমান্য করতে পারি না, এজন্য আমরা কোনো গিফট নেব না, আমাদের মাথায় সব কিছুই থাকবে। তখনই বস্তির সবাই বলে, আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আমরা সবাই ফ্রেশ হয়ে আপনার বাড়িতে চলে যাব। তখনই স্বাক্ষর বাবু বলে, আমি অপেক্ষায় থাকবো। আর আমাদের বাড়ি থেকে দেখুন অনেকেই অনেক কথা বলতে পারে, এটা একটু গায়ে মাখাবেন না। আমি এদিকে আপনাদের কাছে ভরসা দিতে পারছি না যে ওনারা কিছু বলতে পারবে না, কারণ ওনারা তো খুব খুব বলতে পারে, অপমানও করতে পারে। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা ওখানে যাবেন, একটু চুপচাপ থাকার চেষ্টা করবেন। আর মিলি, তুই যেরকম প্রতিবাদ করতে চাচ্ছিস তুই সেরকমটাই চালিয়ে যা। আরো অন্তত আমার বৌমা ঝিলের কাছ থেকে সবকিছু তোদের শেখা দরকার, ওর কাছ থেকে শিখবি যে কোন সময় কোন কথাটা বলতে হবে। তাহলে দেখবি আর তোদেরকে কেউ কখনোই কথা শোনাতে পারবে না। আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে আর কখনো কেউ কথা শোনাবে না। তখনই মিলি বলে, হ্যাঁ হ্যাঁ বড় মামু, আপনার কথা আমার মনে থাকবে। হ্যাঁ আমি ঝিলের মতো হতে যাব। তখনই দেখা যায় যে মিলি বলে ওঠে, আচ্ছা বড় মামু, ঝিলকে কি আমাদের বাড়িতে বেড়াতে আসতে দেবে না? তখনই দেখা যায় স্বাক্ষর বাবা বলে, কেন রে মিলি, আসতে দেবো না কেন? তোদের বাড়ির মেয়ে আর ঝিল ওর মার কাছে আসবে না? ওর মায়ের কাছে আসবে, থাকবে, বেড়াবে, আবার চলেও যাবে। কারণ আগেও তো সাক্ষ্য আর ঝিল এসেছে, এবার আরো ভালোভাবে আসবে। তোরা এদিকে এত চিন্তা করিস না, আমি তো আছি, আমি সব ব্যাপারটা দেখে রাখবো। এরপরে দেখা যায় যে ঝিলকে পুরো জোকারের মতো সাজাতে থাকে চৈতি, আর ঝিল বারবার একই কথা বলতে থাকে যে চৈতি ম্যাম আমার যেন কেমন লাগছে, আমার যেন মনে হচ্ছে যে কাজলটা মোটা হয়ে যাচ্ছে। তখনই চৈতি বলে, না না কাজল ঠিক আছে, তোমার কাছে এমনি মনে হচ্ছে, আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এদিকে চৈতি মনে মনে বলে যে ঝিল, আমি তোমাকে এমন করে সাজাবো যে সবার সামনে যখন তুমি যাবে তখন সবাই তোমাকে দেখে হাসবে, আর সাক্ষ্যকে বলবে যে কি রকম মেয়ে সে চয়েস করেছে, এরকম একটি জুকার মেয়েকে সে বিয়ে করেছে। আমি তো এটাই দেখাতে চাই। এরপরে দেখা যায় যে চৈতি কে বলে ঝিল যে চৈতি ম্যাম আমার সত্যি কেমন যেন লাগছে, আপনি চুল এভাবে বাঁধলেন, আবার এভাবে কাজল পরাচ্ছেন। তখনই দেখা যায় চৈতি বলে, হ্যাঁ আমি খুব সুন্দর করে পরাচ্ছি, এখন চন্দনটা দিয়ে দিলেই তোমার শ্বাসটা শেষ হয়ে যাবে, টিপটাও পরাই বড়। তখনই ঝিল বলে যে চৈতি ম্যাম এত বড় টিপ পরাচ্ছেন যে? তখনই যে চৈতি বলে যে ঝিল, এটা বিয়ের সময় পড়তে হয়, এটা পরে নাও। এরপরেই দেখা যায় যে স্বাক্ষর বাবা বস্তিতে বলে যে আচ্ছা এবার আমি আসছি, আর থাকা যাবে না, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বাড়িতেও অনেক কাজ আছে, সব কাজ তো আমাকেই সামলাতে হবে, তা না হলে তো অনেকটা দেরি হয়ে যাবে। এরপরেই দেখা যায় যে মিলি বলে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।